সারা দেশে শীতের দাপট, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে। সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণেই ৯ সনাতনীর মৃত্যু, ২১-এর অনুসন্ধান। ভ্যাট শুল্ক বাড়লেও প্রভাব পড়বে না বাজারে, দাবি অর্থ উপদেষ্টার। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে ৪,০০০ কোটি টাকা অপচয়, খতিয়ে দেখছে দুদক। ক্ষমতায় গেলে বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১-এর সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: নীরব এলাকা ঘোষণার ৩ মাস পরও বিমানবন্দরের চারপাশে কমেনি শব্দ দূষণ, উল্টো বেড়েছে ১%। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশার পাশাপাশি কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস বলছে, এই মাসে পারদ নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। এর সঙ্গে উত্তরের বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। ঘন কুয়াশায় পুরো দিনে দেখা মেলেনি সূর্যের। শীতে অনেকটাই জবুথবু জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আজকে দিনটা এমনি খুব ঠান্ডা, যে কারণে আমরা আগুন ধরাইছি। 2 দিন ধরে শীতে অনেক বাইরে নিয়ে জানা শীতে, আর বেচা কিনাও কম। ওখানে মানুষ নাই, বেচা কিনা কম, টাকা পয়সা এখন চলতেও কষ্ট হয়। আজকে কুয়াশা বেশি, রোদে দেখা পাচ্ছি না, তো অন্যদিনের তুলনায় বেশিই লাগতেছে। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। বেশিরভাগই হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়া। এর কারণ হচ্ছে আমাদের যে আবহাওয়া এবং ঢাকা শহর বা বাংলাদেশের যে একটু দূষিত আবহাওয়া বলা যায়, যে ধুলোবালির সংখ্যাটা বেশি। এর জন্য বাচ্চারা সাধারণত নিউমোনিয়া এবং ঠান্ডা কাশি রোগে আক্রান্ত হয়। ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসকরা দিচ্ছেন নানা পরামর্শ। বাচ্চাদের যতটা সম্ভব যেন বাচ্চাদের ঠান্ডা কম লাগে, এবং একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার সময় যেন তারা মাস্ক ব্যবহার করে। আর ডায়রিয়ার জন্য যেটা বলবো, বাচ্চাদেরকে অবশ্যই ফুটানো পানি বা বিশুদ্ধ পানি এবং তাদেরকে বাইরের খাবার অ্যাভয়েড করা। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা থাকবে 2 থেকে 3 দিন, আর চলতি মাসেই বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ওইভাবে কমবে না, এটা কমতে 2 থেকে 3 দিন লাগবে। 6-7 তারিখে যাওয়ার পরে রাতের তাপমাত্রা অনেকটা কমা শুরু হবে। হয়তো কোনো জায়গায় তাপমাত্রা আপনার 5, 6, 7 ডিগ্রি নেমে যাবে প্রথম দিকে। সেক্ষেত্রে আমরা যেটা বলি 10 থেকে 8 হচ্ছে মৃদু, এবং 8 থেকে 6 মাঝারি কোল্ড ওয়েভ। সেক্ষেত্রে সেটা চলে আসবে। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৯ জন নিহত হওয়ার যে তালিকা দিয়েছে, সেটিকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড দাবি করা হয়েছে। তবে বাস্তবে একটি হত্যাও সাম্প্রদায়িক কারণে হয়নি। 4 থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘাত সংঘর্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হন তাদের তালিকা করে সংগঠনটি, যেখানে 2010টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যার অধিকাংশই হয়েছে রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থের জেরে। আলী আহমেদের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। রংপুর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায় মহানগর আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি। 4 আগস্ট হারাধনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে হত্যা করে কয়েকজন ছাত্র জনতাকে।
জনতার প্রতিরোধে এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে গণপিটুনিতে নিহত হন হারাধন ও ফত্তা সবুজ নামের একজন মুসলমান। এই হারাধন ছিল আমাদের রংপুরের অন্যতম একটি সন্ত্রাসী। 4 আগস্ট সকাল থেকেই হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে তৎকালীন এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপর্যুপরি গুলি করে ছাত্র জনতার উপর। এক পর্যায়ে এমপির বাসা থেকে ছোড়া গুলিতে নিহত হন জেলা ছাত্রদল নেতা রিপন শীল। অভ্যুত্থানে শহীদের সরকারি তালিকায়ও আছে রিপন শীলের নাম। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় রিপন শীলকে সংখ্যালঘু হিসেবে হত্যার দাবি করা হয়েছে। বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তিকে হত্যা করা হয় জমি নিয়ে বিরোধের জেরে। কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা জায়গা জমি নিয়ে প্রবলেম। আমার স্বামী মার্ডার হয়ে গেলে আমরা 2 জন মেয়ে লোক ফেলে চলে যাবো, এরা খাতি পারবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় থাকা 9 জনের 4 জন নিহত হন আন্দোলনের সময়। জমি নিয়ে বিরোধে একজন, পাওনা টাকার বিরোধে একজন, চাঁদা চাওয়ার জেরে একজন, মামলার সাক্ষ্য দেয় নির্যাতনের পর নিখোঁজ একজন, আরেকজনের নিহত হওয়ার কারণ এখনো অজানা। মামলার সাক্ষী আসছিল, কেউ কয় ডুব দিয়ে হাইরে আগে পারিছে, কিভাবে মেরেছে তা তো আমরা জানি না, আমরা দেখিনি। পরিষদ আরো 2001টি হামলা, লুট ও জ্বালাও পোড়াওকে সাম্প্রদায়িক সহিংসতা বলছে। এ নিয়ে দেশ বিদেশে চলে অপপ্রচারও। সারা বাংলাদেশে যে চিত্র, এটি কোনোভাবেই কল্পনা করা যাচ্ছে না। হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। সারা দেশে 20টি জেলায় 3 শতাধিক ঘটনা অনুসন্ধান করে 21 টেলিভিশন। এসবের মধ্যে 2 শতাধিক ঘটনার সত্যতা আছে। আক্রান্তদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, আবার সুযোগ সন্ধানীরা স্বার্থ হাসিলে জড়ায় অপরাধে। আমি নৌকা মার্কা ভোট দেই, আওয়ামী লীগ সাপোর্ট করি, এজন্য আমাদের বাড়ি ভাঙচুর করছে। তারা হচ্ছে কোনো স্বার্থান্বেষী মহল, সুযোগের সন্ধানে এই অপকর্মগুলো করেছে। তালিকা ছাড়াও আন্দোলন এবং পরবর্তীতে আক্রান্ত হয় সব ধর্মবর্ণের মানুষই। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হয় তাদের বিষয়টি সাম্প্রদায়িক রং দিল কারা? এই হিন্দু এবং মুসলিমের দ্বন্দ্ব সংঘাতের মূল কেন্দ্র হল রাজনীতি, এবং শেখ হাসিনাও এই কাজটা করেছে। যখনই দেখেছে যে বিদেশ থেকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু প্রশ্ন তুলছে, তখনই একটা হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়ে বলছে যে দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ, মৌলবাদ বেড়ে যাচ্ছে। হিন্দু মুসলিম একটা দাঙ্গা কিভাবে তৈরি করা যায়, সে তৈরি করার জন্য অনেকগুলা কৌশল তারা করছে, কিন্তু সব কৌশলই তারা ব্যর্থ হয়েছে। এটা অবশ্য অনেক সময় অনেক ব্যাপক প্রচার হয়েছে, হইতে পারে সেখানে একটু অপপ্রচার বা একটু অতিরঞ্জিত হয়েছে, সেটা আমি অস্বীকার করি না। আর যারা এই তালিকা করেছেন তারা কি বলছেন? একটি বিশেষ সময়ের ঘটনাকে এটি অবশ্যই একটি সাম্প্রদায়িক ঘটনা বলেই আমরা মনে করি। বলতে চাই না যে এটা সাম্প্রদায়িক ঘটনা, আরো অনেক। প্রতিটি ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক, তবে কারো অপতথ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সচেতন মহল। আলী আহমেদ, 21 টেলিভিশন। এ নিয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। যাচ্ছি অন্যান্য খবরে। এ যেন মরার ওপরে খাঁড়ার ঘা। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ কষ্টে আছে এমন বাস্তবতা সত্ত্বেও 43 ধরনের পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে সরকারের এমন পদক্ষেপ মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। বাড়বে সার্বিক জীবনযাত্রার ব্যয়। রাজীব জামানের রিপোর্ট। উৎসবে মিষ্টিমুখ করবেন, দোকানে গিয়ে আপনার আনন্দ পাঞ্ছে হয়ে যেতে পারে। রেস্তোরাঁয় খেতে যাবেন, গুনতে হবে বাড়তি অর্থ। বেড়াতে গিয়েও পড়তে পারেন অস্বস্তিতে। উড়োজাহাজে সব ধরনের টিকিটে দিতে হবে বাড়তি আবগারি শুল্ক। ঘুরতে গিয়ে দেশের যে হোটেলে উঠবেন সেখানে আপনাকে 15% ভ্যাট দিতে হবে, এখন যা 7.5%। এসি কিংবা নন এসি যে কোনো রেস্তোরাঁর খাবার বিলের উপর ভ্যাট 5% থেকে বেড়ে 15% হচ্ছে। খাবার খেয়ে হাত মুখ মুছতে যে টিস্যু পেপার ব্যবহার করবেন দাম বাড়ছে সেটিরও। ভাবছেন ভালো মন্দ খেয়ে আয়েশ করে পান সুপারি খাবেন, এখানেও স্বস্তি পাবেন না। তামাক ও সুপারি আমদানিতে শুল্ক বাড়ছে। ব্র্যান্ডের পোশাক, বিস্কুট, আচারের উপরও ভ্যাট বাড়ছে। অন্যদিকে সিগারেট কিংবা মদ পানের অভ্যাস থাকলে পড়বেন বাড়তি ব্যয়ের চাপে। বাড়ছে সম্পূরক শুল্ক। অসুস্থ হলে বাড়বে চিকিৎসা ব্যয়ও। ঔষধের উপর ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে 3%। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে এমন উদ্যোগ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলতে পারে। 43টা আইটেম শুল্ক আরোপ করা মানে হচ্ছে জিনিসপত্রের দাম
বেড়ে যাওয়া, সিগারেট বা এই ধরনের যে আইটেমগুলো আছে সেখানে শুল্ক বাড়ানোটা এখানে কোনো সমস্যা নেই। এদিকে ব্যবসায়ীদের ভ্যাটমুক্ত বার্ষিক টার্ন ওভারের সীমা কমিয়ে আনা হচ্ছে। এখন 50 লাখ টাকা পর্যন্ত টার্ন ওভার ভ্যাটমুক্ত হলেও তা কমিয়ে 30 লাখ টাকায় নেওয়া হচ্ছে। বিদ্যমান নিয়মে 50 লাখ টাকার উপরে টার্ন ওভারে 4% ভ্যাট দিতে হয়। অন্তর্বর্তী সরকার এটিকে 15% উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবায়নের পর্যায়ে ভেটিংয়ে যাচ্ছে বা যাবে, তারপরে এটা হয়তো অধ্যাদেশ আকারে হবে। 2012 সালে যেটা ভ্যাট আইন, সেটা যেহেতু বাস্তবায়ন সেভাবে হচ্ছে না, সেখানে একটা ফ্ল্যাট রেট থাকে। হ্যাঁ, আর যদি ফ্ল্যাট রেট না থাকে তাহলে কিন্তু ভোক্তা কিছুটা প্রতারিত হয়। প্রাপ্ত তথ্য বলছে, কর জিডিপি অনুপাত বাড়াতে IMF এর পরামর্শ রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদ সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 43 পণ্য ও সেবায় যে কর আরোপ হচ্ছে তাতে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় পণ্যে কর বাড়েনি, তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তের উপরে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অর্থাৎ সেটা দেখাবেন নজর দেয়। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন। সারা দেশে 10,000-এর বেশি বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য স্থাপনের নামে প্রায় 4,000 কোটি টাকা অপচয়ের নেপথ্যে কারা, তা খতিয়ে দেখছে দুদক। একই সাথে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নে অর্থ তসরুপেরও অনুসন্ধান করবে সংস্থাটি। এদিকে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থের অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তসরুপের খোঁজ করবে সংস্থাটি। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার, উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরুপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুন্নী সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক MP সোলাইমান হক জোয়াদ্দার সেলুন ও তার স্ত্রী আক্তারি জোয়াদ্দারের বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 7 কোটি 55 লক্ষ টাকা গাতোয়ায় বহির্ভূত সম্পদ বুক দখলে রেখে এবং 15 কোটি 71 লক্ষ টাকারও বেশি হস্তান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় আরও একটি মামলা হয়েছে। মাসুদ বিশ্বাস, সাবেক প্রধান কর্মকর্তা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট, 1 কোটি 87 লক্ষ 72,622 টাকা সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধে মামলা হয়েছে। কামরুন নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। 91 কোটি 94 লক্ষ 6,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে। রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগ এক ধরনের
সুবিধা পেয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 2009 সাল থেকে কৃত্রিম বিদ্যুতের সংকট সৃষ্টি করে আওয়ামী লীগ জনমনে ভীতি সৃষ্টি করেছিল, যেন তাদের দুর্নীতি প্রকাশ না পায়। 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে, ম্যাজিক দেখাতে চেয়ে। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে হাসিনা সরকার বিপুল পরিমাণের অর্থ নিয়ে গেছে। 15 বছরের মোট খরচ হলো 2,830 কোটি ডলার। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া। আওয়ামী লীগের সব চুক্তি বিএনপি গভীরভাবে দেখবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কুইক রেন্টালের নামে শেখ হাসিনা সরকার জনগণের টাকা লুটে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর তাই মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতীয় সমাজসেবা দিবসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবীন প্রবীণদের সমন্বয়ে এই ওয়াকাথনে যোগ দিয়ে দিবসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা ও ব্যক্তি সত্তা জাগ্রত করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। আমরা যেন এটা করতে পারি। সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলে, সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে। মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না। স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি। শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি। সামাজিক ব্যবসা করে সমাজসেবা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ নীরব এলাকা ঘোষণার 3 মাস পার হলেও কমেনি শব্দ দূষণ। উল্টো দূষণ বেড়েছে 1%। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণায় এমন চিত্র উঠে আসে। বিশেষজ্ঞরা বলছেন, আইনি সীমাবদ্ধতা ও জনসচেতনতার অভাবে শব্দ দূষণ কমানো যাচ্ছে না। অপু খন্দকারের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের 3 কিলোমিটার নামে মাত্র নীরব এলাকা, যেখানে গড় শব্দ দূষণের মাত্রা 90 ডেসিবেল, যা আদর্শ মান মাত্রার দ্বিগুণের বেশি। কেউ জেনে কেউ না জেনেই প্রতি মুহূর্তে করে যাচ্ছে এমন শব্দ সন্ত্রাস। মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে মনে থাকে না। হরেন দেওয়া যায় না, আমার ভুল হয়ে গেছে। সামনে গাড়ি থাকে, না হলে তো শোনে না, গাড়িতে আগে নেয় না, সেজন্য হরেন দিতে হয়। গবেষণায় দেখা যায়, বিমানবন্দরে ঢোকার পথে গড় শব্দমাত্রা 89.68 ডেসিবেল, যা আগের চেয়ে 0.54% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার প্রতিটি নীরব এলাকায় গ্রহণযোগ্য মাত্রার বেশি শব্দ দূষণ।
শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কাছে শব্দ পরিমাপক আধুনিক যন্ত্র না থাকা, নীরব এলাকায় যথাযথ সিগন্যাল ও রোড ম্যাপিংয়ের অভাবকে দায়ী করছেন তারা। দূষণকারীদের সরাসরি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে পুলিশ জরিমানা করতে পারেন না। আর যাত্রী এবং চালকরা ওই এলাকাটি যে নীরব এলাকা সেটি কোনো ভালোভাবে তারা বুঝতে পারছে না। অর্থাৎ রাস্তাতে যদি একটা কালার করে দেওয়া যেত সাদা বা গ্রিন এবং দৃষ্টি আকর্ষণ করার মতো যদি কিছু করা যেত ড্রাইভারদের, তাহলে এটি কার্যকর করা যেত। সহ্য ক্ষমতা 45 থেকে 50 ডেসিবেল, কিন্তু এখানে অনেক জায়গায় আমরা দেখছি যে 110-20 চলে যায়, যেটা আমরা মনে করি যে এরকমভাবে চলতে থাকলে বধির জাতিতে আমরা পরিণত হব। সাধারণ মানুষকে সম্পৃক্ত ও সচেতন করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা না গেলে অবস্থার পরিবর্তন হবে না বলে মনে করছেন পরিবেশবাদীরা। হঠাৎ করে আমি নীরব এলাকা ঘোষণা করলাম, সেটাকে যদি আমরা কাজ না করি তাহলে রেজাল্টটা ওরকমভাবে আমরা পাই। এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকা, এবং শব্দ দূষণের যে হয়তো কখনো 500 টাকা বা 200 টাকা জরিমানা, সেরকম কোনো বিধি কিন্তু এখনো তৈরি হয়নি। জনগণের সচেতনতা এটাকে প্রচার করা, বিশেষ করে ড্রাইভারদেরকে সচেতনতার মধ্যে আনা, তাদেরকে জানানো নীরব এলাকার বিষয়ে, এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করে, এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ। হাইড্রোলিক হর্ন আমদানি এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন বন্ধ করার উপর জোর দিচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শব্দদূষণ বিধিমালায় শাস্তির কোনো বিধান নেই। এমন প্রেক্ষিতে তাৎক্ষণিক মামলার ক্ষমতা পুলিশকে দেওয়া গেলে এবং জরিমানার বিধান রেখে আইন সংস্কার করা গেলে শব্দদূষণ কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা সম্ভব। বিমানবন্দর এলাকা থেকে শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। খসড়া তালিকায় নতুন ভোটার 18,33,000, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 994 জন। মফিউর রহমানের রিপোর্ট। যে কোনো সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই তালিকায় ভোটার ছিল 12,18,5 সবশেষ করা তালিকা থেকে 18,33,552 জন বৃদ্ধির তথ্য দিয়ে এবার নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। খসড়া তালিকায় প্রবাসী ভোটারদের হিসাব নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। নির্বাচন কমিশনার জানান, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে সকল ভোটারের তথ্যই যাচাই করা হবে। যে কোনোভাবেই হোক কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, বিদেশি নাগরিক কেউ প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতোমধ্যে কথা বলেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। তিনি জানান, 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, চলবে 30 জুন পর্যন্ত। আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। খসড়া এই ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। পরবর্তীতে করা যাবে না তা না, কিন্তু আমাদের চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশ করব সেটার জন্য এটি একটি বাধ্যবাধকতা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ব্রিফিংয়ে মাহবুব উদ্দিন খোকন আরও বলেন,
এসকে সিনহাকে দেশ থেকে বিতাড়িত করতে সাবেক রাষ্ট্রপতি সহ গোয়েন্দা সংস্থার যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গোয়েন্দা সংস্থার লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের তদন্ত করা উচিত আমি মনে করি, এবং এসকে সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে দ্রুত শুনানি করতে আবেদন করেছেন তার মা নাসিমা আক্তার। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসে রায় কার্যকরে দ্রুত ব্যবস্থা নিতে এই আবেদন করেন সিনহার পরিবারের সদস্যরা। 2022 সালের 31 জানুয়ারি সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও পুলিশ সদস্য লিয়াকতকে মৃত্যুদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ। 2020 সালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এসছি আসলে আমার ছেলের মেজর সিনহা, ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। সুপ্রিম কোর্টের 11 আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ নিলেও চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন হয়নি তার। রাষ্ট্রপক্ষ জানায় আদালতে মামলাটি তদন্তাধীন। এছাড়া চিন্ময়ের উস্কানিমূলক বক্তব্যের কারণেই আদালত চত্বরে সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। সকাল 10:15টায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে আসেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর দল। বেলা 11:30টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি শুরু হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসামিপক্ষে প্রায় 20-22 মিনিট তারা বক্তব্য দিয়েছেন, তাদের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল হক মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান চিন্ময় দাসের আইনজীবী। বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। তবে শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বর ছিল নিরাপত্তার চাদরে মোড়া। সে সময় চিন্ময়ের ফাঁসির দাবিতে আইনজীবীরা স্লোগান দেন। 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। 26 নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভাঙচুরার আগুনে ক্ষতিগ্রস্ত রাজশাহীর নগর ভবন সংস্কারে দরপত্র আহ্বান ছাড়াই হয়েছে কাজ। এতে অর্ধ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। খতিয়ে দেখতে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে মিলেছে বড় ধরনের অনিয়মের সত্যতা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজরুল হাসান লিটনের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। 5 আগস্টের অগ্নিকাণ্ড ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী নগর ভবন সংস্কারে দরপত্র আহ্বান ছাড়াই চলে কাজ। অনিয়ম খতিয়ে দেখতে নগর ভবনে হানা দেয় দুর্নীতি দমন কমিশন। এ সময় কয়েকটি দপ্তরের কাজ পর্যালোচনা করেন তারা। দুদকের অনুসন্ধানে বের হয়ে আসে বড় ধরনের আর্থিক অনিয়ম। দুদক বলছে তথ্য দিতে সহযোগিতা করছে না সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। স্বামী স্ত্রী দুইটা দরদাতা প্রতিষ্ঠান কাছাকাছি দর দাখিল করেছেন। অলরেডি কাজের হাফ ডান। সিটি কর্পোরেশন থেকে মাত্র 3টা ফাইল সরবরাহ করা হয়েছে, বাকি 7টা ফাইল এখনো আমাদেরকে সরবরাহ করতে পারেনি। তবে নিয়ম মেনেই ঠিকাদারদের কাজ দেয়া হয়েছে বলে দাবি করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী। গাইডলাইন মেনে করছি আমরা। 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন সংগ্রহ করেছি। 3টি কোটেশন সংগ্রহ করে ইভ্যালুয়েশন হয়েছে যথাযথভাবে। ইভ্যালুয়েশন সম্পন্ন হয়েছে। মিটিং মাইনর্সের বহি সদস্য থাকে, এই বহি সদস্যের আমরা স্বাক্ষর সংগ্রহ করে এইগুলো আমরা সরবরাহ করে দিব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শে নিজস্ব তহবিল সংস্কার কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
পট পরিবর্তনের পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এখন লুটপাট প্রায় বন্ধ। অগ্রগতি হচ্ছে খেলাপি ঋণ আদায়ে আইনি পদক্ষেপের সাথে নতুন কৌশলে ঘুরে দাঁড়াতে চায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। নতুন বছর উন্নত সেবা প্রদানের পাশাপাশি ব্যাংক খাতকে ব্যবসা বান্ধব করার কথা বলছেন ব্যাংকাররা। আদিত্য মামুনের রিপোর্ট। ঋণের নামে একটি গোষ্ঠীর লুটপাটের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে জমেছে পাহাড় সমান খেলাপি ঋণ। পট পরিবর্তনের পর পরিস্থিতি উত্তরণে আইনি পদক্ষেপের পাশাপাশি কৌশলী হয়েছে ব্যাংকগুলো, মিলছে সুফলও। গেল বছরের সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের মোট খেলাপির পরিমাণ ছিল 1,30,000 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের 29,000 কোটি টাকা, অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ 26,000 কোটি টাকা, জনতা ব্যাংকের 60,000 কোটি টাকা ও রূপালী ব্যাংকের 10,000 কোটি টাকা খেলাপি ঋণ। সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, গত কয়েক মাসে শীর্ষ 20 জন খেলাপির কাছ থেকে ব্যাংকটি আদায় করেছে 11,076 কোটি টাকা। আমাদের কিছু রাইট অফ লোন ছিল যেগুলো বিগত দিনের পুরাতন ঋণ, সেখান থেকেও আমরা 59 কোটি টাকা রিকভারি করেছি, যেটা তার আগের বছরের তুলনায়ও এটা বেশি আছে। তবে আমাদের এখন টোটাল 16,000 কোটি টাকার মতো হতে পারে। হ্যাঁ, সেপ্টেম্বর ভিত্তিক, ডিসেম্বর ভিত্তিকটা এখনো বের হয়নি, সেটা আরো কয়েকদিনের মধ্যে আমরা হয়তো সেটা পেয়ে যাব। নতুন বছরে বিতরণকৃত ঋণ কমানোর পাশাপাশি শ্রেণীকৃত ঋণ বাড়ানো সহ নানাবিধ পদক্ষেপে সাফল্য আসবে বলে মনে করেন তিনি। আইনগত পদক্ষেপই আমাদের এখন মূলত নিতে হচ্ছে। পাশাপাশি তারা যদি আমাদের সাথে নেগোশিয়েট করে, এগুলো ব্যাংকের প্রচলিত নিয়ম আছে সেটা অনুসরণ করে তারা যদি সেটেল করতে চায়, সেইটাও আমাদের সেই প্রসেসটা অব্যাহত আছে। সদ্য বিদায়ী 2024 সালে সোনালী ব্যাংক 5,634 কোটি টাকা পরিচালন মুনাফা করেছে, আমানত বেড়েছে 14,000 কোটি টাকা। টোটাল ডিপোজিট আমাদের বেড়ে দাঁড়িয়েছে 1,64,959 কোটি টাকা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো সংবাদ উপস্থাপনে দেশের ভাবমূর্তি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অব বাংলাদেশ ডি-ক্যাবের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসার তাগিদ দেন উপদেষ্টা। কূটনৈতিক বিষয়ে গণমাধ্যমকে সহযোগিতারও আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় কমিটির সদ্য বিদায়ী নেতারা নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। সারা দেশে শীতের দাপট, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণে 9 সনাতনীর মৃত্যু, 21-এর অনুসন্ধান। ভ্যাট শুল্ক বাড়লেও প্রভাব পড়বে না বাজারে, দাবি অর্থ উপদেষ্টার। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে 4,000 কোটি টাকা অপচয়, খতিয়ে দেখছে দুদক। ক্ষমতায় গেলে বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে বিএনপি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।